বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক আজকের পাঠে। সমরেশ মজুমদারের কালবেলা। একতলার ক্যান্টিন রুমে সুভাষ সেনের সঙ্গে ঢুকল অনিমেষ। এখানে ও প্রথম এলো। 12টার সময় ক্যান্টিনে ভিড় কম, কয়েকজন ভাত খাচ্ছে। ওপাশে 3-4জন ছেলে বেঞ্চিতে পা তুলে বসে গুলতানি মারছে। সুভাষ একবার চোখ বুলিয়ে ক্যান্টিনের ম্যানেজারকে বিমানের কথা জিজ্ঞাসা করল। ভদ্রলোক পিছনের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে একবার ঘাড় বেঁকিয়ে তাকিয়ে বললেন, মিনিট 10 অপেক্ষা করতে হবে। ওরা একটা বেঞ্চিতে বসলে সুভাষ 2টো চায়ের জন্য হুকুম দিল। ঘণ্টাখানেক আগে ভাত খেয়ে এসেছে, এখনই চা খাওয়া ওর অভ্যাসে নেই, কিন্তু অনিমেষ আপত্তি করল না। কলকাতার মানুষের কাছে এভরি টাইম ইজ টি টাইম। দেবব্রতবাবুর বাড়িতে রাত 10টাতেও চা হতো, অথচ স্বর্গছেঁড়া চা বাগানে চা খাওয়ার এত চল নেই। বেশি খেলে শরীর কষে যায় এরকম একটা ধারণা চা বাগানের মানুষের। কলকাতার মানুষ হার্ট ভালো করতে ঘন ঘন চা খায়, এরকম একটা খবর কদিন আগে কাগজে দেখেছে। সুভাষ চা খেতে খেতে বলল, বিমান খুব সিরিয়াস ছেলে, পলিটিক্যাল চিন্তাভাবনা ওর পরিষ্কার, কিন্তু মুশকিল হলো সময় মতো কঠোর হতে পারে না, ফলে মাঝে মাঝে গোলমাল করে ফেলে। কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি 4 বছর কলেজে থেকে কি করে এসএফের সঙ্গে সম্পর্ক না রেখে চললে? অনিমেষ উত্তর দিল না। কথাটা এর আগেও সুভাষ জিজ্ঞাসা করেছে, বোধহয় কোনো সন্দেহ ওর মনে ঢুকেছে। সুভাষ জিজ্ঞাসা করল, চুপচাপ কেন? অনিমেষ বলল, কোনো কারণ নেই, আসলে আমার তো 1 বছর নষ্ট হয়ে গিয়েছে পায়ের জন্য, আর কোনো রিস্ক নিতে চাইছিলাম না। সুভাষ বলল, রিস্ক মানে? অনিমেষ উত্তর দিল, আমি যদি ফেল করতাম তাহলে আর পড়া হতো না, বিএ একবারে পাশ করাটা জরুরি ছিল। সুভাষ ওর মুখের দিকে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, এখন তুমি গ্র্যাজুয়েট, কতটা লাভবান হয়েছ তুমি? মানে? অবাক হলো অনিমেষ। বিএ পাশ করে তোমার কটা হাত গজিয়েছে? তুমি কোথাও দরখাস্ত করলে কেউ তোমাকে চাকরি দেবে? সুস্থভাবে বাঁচার জন্য বিএ ডিগ্রিটা তোমাকে কি সাহায্য করবে? এই যে তুমি বাংলা নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়েছ, ধরে নিলাম তুমি খুব ভালোভাবে পাশ করবে, কিন্তু তারপর? তীক্ষ্ণ চোখে তাকালো সুভাষ। এমএ পাশ করলে নিশ্চয়ই একটা চাকরি পাওয়া যাবে, অনিমেষ বলল। ছাই পাওয়া যাবে। বোঝা যাচ্ছে তুমি কোনো খবরই রাখো না। স্ট্যাটিস্টিক্স বলছে 18 লক্ষ বেকার গ্র্যাজুয়েট আর 3 লক্ষ বেকার এমএ আঙুল চুষছে। সংখ্যাটা প্রতি বছর বাড়বে। তোমার যদি কোনো মামা থাকে তাহলে অবশ্য স্বতন্ত্র কথা, তবে তার জন্য এমএ পড়ার কোনো দরকার হয় না। সুভাষ সিগারেট ধরালো। কথাগুলো শুনতে শুনতে অনিমেষ কীরকম অসহায় বোধ করছিল। সুভাষ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা জিনিস ভাবলেই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বাংলায় এমএ হওয়ার পর চাকরি করার সুযোগ কোথায় কোথায় আছে? প্রথমে কলেজে, তারপর স্কুলে। এই 2 জায়গার বাইরে 2-1টা খবরের কাগজ, ব্যাস। প্রতি বছর কটা চাকরি স্কুল কলেজগুলোতে বাংলার জন্য খালি হচ্ছে? খুব জোর 50টা, হ্যাঁ? অথচ 2টো ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে প্রায় 100-2 ছেলে মেয়ে। এই যে প্রত্যেক বছর 150 করে ছেলে মেয়ে বেকার হয়ে থাকছে, তারা কোথায় যাবে? চাকরি দরকার বলে ওরা এমন প্রফেশনে ঢুকবে যার সঙ্গে বাংলায় এমএ পড়ার কোনো সংস্রব নেই। এটা কি কর্তৃপক্ষ জানে না ভাবছ? নিশ্চয়ই জানে।
আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যাতে দেশের মেরুদণ্ড ভেঙে যায়। কথাগুলো বলতে বলতে সুভাষ দরজার দিকে চোখ ফিরিয়েছিল। কথা শেষ করেই বলে উঠল, এই যে বিমান এসে গেছে। অনিমেষ দেখল ফর্সা সুন্দর চেহারার একটি ছেলে ক্যান্টিনে ঢুকছে। শার্ট প্যান্ট পরনে, চোখ দুটো খুব উজ্জ্বল। ওর পিছনে আরও দুজন। ঘরে ঢুকেই বিমান সুভাষ সেনকে দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে সুভাষদা, তুমি কতক্ষণ? মিনিট 10। সুভাষ ওর বাড়ানো হাতটা স্পর্শ করে বলল, কেমন আছো? চলছে। তোমাকে কিন্তু এখানে আশা করিনি। বিমান ওর সঙ্গীদের কিছু বলতে তারা আবার বেরিয়ে গেলে সে ওদের পাশে এসে বসল। কেন? শুনেছিলাম তুমি বীরভূমে চলে যাচ্ছ, ওখানকার কাজকর্ম দেখবে। ঠিকই শুনেছ। আমি গতকাল কলকাতায় এসেছি। তোমার কাছে আসবার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ এর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় মনে হলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া দরকার। সুভাষ অনিমেষকে দেখালো। পরিচয় পর্ব শেষ হবার পর অনিমেষকে বিমান জিজ্ঞাসা করল, আপনি কোন কলেজ থেকে আসছেন? সুভাষ বলল, ও স্কটিশে পড়তো। আসলে জলপাইগুড়ির ছেলে, এখানে হোস্টেলে থাকতো। ওর একটা ব্যাপার ঘটেছিল, সেটার সঙ্গে আমিও কিছুটা জড়িত বলে সে হাসল। বিমান জিজ্ঞাসা করল, কি ব্যাপার? অনিমেষ দ্রুত বলে উঠল, হ্যাঁ না না, এমন কিছু ব্যাপার নয়। সুভাষ হাসছিল। বিমান ওদের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, স্কটিশের যারা এবার বেরিয়েছে তাদের সাহায্য পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। সুভাষ জিজ্ঞাসা করল, কেন? ওরা কি সব ডান দিকে? বিমান বলল, স্কটিশ দেখাশোনা করতো অতীনবাবু। ওরা তো এখন আমাদের চীনের দালাল বলে বেড়াচ্ছে। ন্যাচারালি স্কটিশের ইউনিটটা ওদের মতকেই সমর্থন করছে। পুরোপুরি ক্লাস শুরু না হলে ঠিক বোঝা যাবে না আমাদের দিকে কারা কারা আছে। আপনার কি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? অনিমেষ দেখল বিমান ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করল। খবরের কাগজ থেকে আজ কারো জানতে বাকি নেই বিমান কোন বিষয় নিয়ে কথা বলছে। সেই চীন ভারত যুদ্ধের সময় থেকেই এইসব ব্যাপার চলছে। অনিমেষ অবাক হতো একটা ব্যাপার দেখে, বিদেশি একটা রাষ্ট্রের আক্রমণের ফসল হিসেবে এদেশের একটা বড় পার্টি ভাগ হয়ে গেল। পার্টির ভাগাভাগিটা সবে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, কিন্তু তার প্রস্তুতি চলছিল অনেক দিন থেকে। স্কটিশে যারা ছাত্র ফেডারেশন করছে তারা পার্টিকেই সমর্থন করছে, আর বিমান এবং নিশ্চয়ই সুভাষ দ্বারা পার্টি থেকে বেরিয়ে আসা বিরাট অংশটার সঙ্গে রয়েছে। একই পার্টিতে দীর্ঘকাল একসঙ্গে থেকে পার্টির নেতারা চীন যুদ্ধের পর দ্বিমত হলেন। একদল বললেন চীন আক্রমণকারী, অন্য দল মনে করলেন ওটা সীমান্ত সংঘর্ষ। ব্যাস, ভাগাভাগি হয়ে গেল দলটা। কিন্তু সেই সঙ্গে খবরের কাগজে যে কথাটা লেখা হলো সেটাই অনিমেষকে গুলিয়ে দেয়। ডানপন্থী কমিউনিস্টরা নাকি রাশিয়ার সমর্থক, বামপন্থীরা চীনের। কেন আমরা বিদেশি রাষ্ট্রের কথায় পরিচালিত হব এটাই বুঝতে পারে না সে। বিমানের মুখের দিকে তাকিয়ে অনিমেষ উত্তর দিল, এসব ব্যাপার আমি সিরিয়াসলি কখনো ভাবিনি। ভাবেননি? নগরে যখন আগুন লাগে তখন কি দেবালয় অক্ষত থাকে? দেশের জন্য যদি চিন্তাভাবনা করেন তাহলে একটা সঠিক পথে আপনাকে যেতে হবে। পথটা কী নেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। ঠিক হয়ে গেলেই সেটা আপনার কাছে সঠিক পথ। আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্রের দায়িত্ব আছে। সুভাষ এতক্ষণ শুনছিল, এবার বলল, আমি এটুকু বলতে পারি, অনিমেষ একসময় কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন করে আমার সঙ্গে কথা বলেছিল। আসলে পলিটিক্যাল কনসাসনেস ওর মধ্যে আসেনি বলে ও এখনও মনস্থির করতে পারছে না। বিমান সোজা হয়ে বসল। আপনি ভাবুন অনিমেষ, যদি কোনো ব্যাপারে অস্পষ্টতা থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে আলাপ করতে পারেন। এই সময় আরও কয়েকজন ছেলে ক্যান্টিনে ঢুকল। ওদের দেখে বিমান একটু গম্ভীর হয়ে গেল। সুভাষদাও একটু উসখুস করছিলেন। দলটা থেকে একজন এগিয়ে এলো। বিমান, তোমার সঙ্গে কথা আছে। কি ব্যাপার? বিমান ওদের দিকে তাকালো। আমাদের ছেলেদের কাজ করতে দেওয়া হচ্ছে না। অনিমেষ দেখল যে ছেলেটি কথা বলছে তার মধ্যে কোনো জড়তা নেই, খদ্দরের পাঞ্জাবি আর ধুতি পরনে। কে বাধা দিচ্ছে? আমরা? আমাদের কাছে তাই খবর।
কীরকম? নবাগত ছাত্রদের অভ্যর্থনা জানিয়ে যেসব পোস্টার দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। ছাত্র পরিষদের একটাও পোস্টার চোখে পড়ছে না। তুমি কি বলতে চাইছো ওগুলো আমরা ছিঁড়েছি? কেন ছিঁড়ব? ওইসব পোস্টার পড়লে কি নতুন ছেলেমেয়েরা সব আমাদের বিরোধী হয়ে যাবে? দেখো মুকুলেশ, আমি চাই না কারো সঙ্গে গায়ে পড়ে বিরোধ করতে। তোমাদের যদি সত্যি কোনো নালিশ থাকে তাহলে ভিসির কাছে যাও, আমার কাছে এসেছো কেন? আমরা কি করব সেটা আমাদের বিবেচ্য। যেহেতু তুমি জিএস আর বাম ছাত্র ফেডারেশন এই কাজ করছে, তাই তোমাকে জানিয়ে রাখা হলো। যদি একই রকম আচরণ চলতে থাকে তাহলে পরবর্তীকালে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। কথা শেষ করে ছেলেটি চলে যাচ্ছিল। বিমান তাকে ডাকল। মুকুলেশ পিছন ফিরে তাকাতে বিমান বলল, তুমি আমাকে জানো, এইরকম ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। তোমাদের পোস্টার কারা ছিঁড়ছে আমি জানি না, তবে ওই সব পোস্টার লেখার আগে তোমাদের চিন্তা করা উচিত ছিল। নতুন ছেলে মেয়েদের ওয়েলকাম করতে আমাদের গালাগালি করতেই হবে, এটা কী ধরনের ভদ্রতা? কই, আমাদের পোস্টারে তো তোমাদের সম্পর্কে কোনো কথা বলিনি। রাজনীতির প্রথম কথাই কি অভদ্রতা? মুকুলেশ হেসে উঠল। রাজনীতির পাঠ তোমার কাছ থেকে নেবার আগে আমার আত্মহত্যা করা উচিত। নতুন যেসব মুরগি ঢুকছে তাদের ব্রেন ওয়াশ করতে পারো, আমাকে জ্ঞান দিতে এসো না। তোমরা কতটা ভদ্র তার বিরাট লিস্ট আমার কাছে আছে। যথাসময়ে ছেলেমেয়েদের কাছে সেটা রাখব। বিমান একটু গলা চড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে চোখ রাঙাতে এসেছো? মুকুলেশ দরজায় দাঁড়িয়ে বলল, তুমি জেনারেল সেক্রেটারি, তোমাকে চোখ রাঙানোর সাধ্য কী? কিন্তু মনে রেখো, এই দেশটা ভারতবর্ষ। চীনের দালালদের আমরা ক্ষমা করব না। যেমন এসেছিল তেমনই চলে গেল ওরা। অনিমেষ দেখল সমস্ত ক্যান্টিন ঘর এখন চুপচাপ। যারা ওপাশে ভাত খাচ্ছিল তারা তো বটেই, এমনকি ক্যান্টিনের বয়গুলো পর্যন্ত কাজ ভুলে বিমানের দিকে তাকিয়ে আছে। একটা নৈশব্দ কিছুক্ষণ সুতোর মুখে ঝুলতে থাকলো। এতক্ষণ সুভাষ সেন চুপচাপ শুনছিল। এবার নিচু গলায় জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি? সে নিজে হলে কি হতো কে জানে, কিন্তু অনিমেষ অবাক হয়ে দেখল বিমান খুব সহজেই স্বাভাবিক হয়ে গেল। মাথা নেড়ে হেসে বলল, সেই পুরনো চাল, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। দিনরাত গালাগাল দেবে, কিন্তু প্রতিবাদ করলেই ছাত্র ফেডারেশনের আক্রমণ বলে পোস্টার পড়বে। সুভাষ জিজ্ঞাসা করল, পোস্টার ছেঁড়ার ব্যাপারটা কি? বিমান কাঁধ ঝাঁকালো। আরে যাচ্ছে তাই কথা লিখছে। নবীন ছাত্ররা চীনের দালালদের চিনে রাখুন। একজন দেশদ্রোহী আপনার পাশেই আছেন, যার গেঞ্জি চীন থেকে আসছে। এইসব পোস্টার দেখতে দেখতে কোনো ছেলে যদি মাথা গরম করে ফেলে এক আধটা ছিঁড়ে ফেলে, তাহলে আমি কি করতে পারি? ওদের চরিত্র সেই টিপিক্যাল গ্রাম্য ঝগড়াটে বুড়ির মতো হয়ে গেছে। সুভাষ বলল, দক্ষিণীরা? বিমান হেসে ফেলল। ভালো বলেছ, তাদের মতিগতি বোঝা যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ে ওদের সংখ্যা সামান্য। শুনছি ছাত্র পরিষদের সঙ্গে একটা আঁতাত হচ্ছে ওদের। একসময় সবার চরিত্র প্রকাশ পাবেই। 4-5 জন ছেলেকে খুব উত্তেজিত গলায় কথা বলতে বলতে এদিকে আসতে দেখল ওরা। সবাই অনিমেষের সমবয়সী। 2-1 জনের চেহারা বেশ রাগি রাগি। ক্যান্টিনে ঢুকে ওরা সরাসরি কাছে চলে এলো। কী ব্যাপার? শুনলাম মুকুলেশ নাকি তোমাকে মারতে এসেছিল। একজন খুব উত্তেজিত হয়ে প্রশ্ন করল। কে বলল? অনিমেষ তাজ্জব হয়ে শুনল কি নিরাসক্ত গলায় কথা বলছে বিমান। সত্যি কিনা একবার বলো, শালা লাশ নামিয়ে দেবো আজই। এত বড় হেক্কর যে তোমার গায়ে হাত তুলতে আসে? ফ্যাক্ট। বিমান ওদের উত্তেজিত মুখগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, মারামারি করে কোনো লাভ হবে না। এসএফ গুন্ডাদের পার্টি নয়, ওটা যাদের ধর্ম তারা করুক। তোমরা এত উত্তেজিত হয়ে পড়লে ওরা সেই সুযোগ নেবে। আরেকজন বলে উঠল, কিন্তু গুরু, তোমাকে ইনসাল্ট করলে তো আমরা মুখ বুজে বসে থাকবো না। মুকুলেশকে এর কিম্মত দিতে হবে। শালা কি গায়ে হাত তুলেছে? বিমান হেসে ফেলল। তোমরা এত ক্ষেপে গেছো কেন? বলছি তো, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। আমি জানি কি করে এটা ট্যাকল করতে হবে। চুপচাপ শুনছিল অনিমেষ। একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হচ্ছিল। ছেলেগুলোর প্রশ্নের উত্তরে বিমান একবারও বলছে না ছাত্র পরিষদের ছেলেরা তাকে মারেনি। দলের আরেকজন বলল, কিন্তু ওদের প্রশ্রয় দিলে শেষ পর্যন্ত রোখা যাবে না। খামোখা জিএসের গায়ে হাত তুলবে আর আমরা সেটা সহ্য করব,
শালারা টিটকিরিতে হাড় জ্বালিয়ে দেয়। বিমান দুমুহূর্তে চিন্তা করে বলল, সুদীপ এসেছে? না, দেখেনি, একজন জবাব দিল। একটু দেখো, তোমরা ক্লাসে ক্লাসে বলে এসো যে আজ 3টের সময় লনে আসতে। যা বলার আমরা সাধারণ ছাত্রদের কাছে সরাসরি বলবো। গেট মিটিং? না, গেট মিটিং নয়, জাস্ট একটা গেট টুগেদার। মাইক বলবো? দরকার নেই, আমার গলা ওদের কাছে পৌঁছে যাবে। এ নিয়ে তোমরা কোনো গোলমাল করো না। 3টে অবধি অপেক্ষা করতে বলো সবাইকে। ওরা চলে গেলে সুভাষ বলল, খুব টেনশন দেখছি। হবেই, সরকার ওদের হাতে যা ইচ্ছে করলেও ভাইস চ্যান্সেলর চুপ করে থাকেন, সেটাই ওদের সুযোগ। এটা আমাদের ছেলেরা সহ্য করতে পারে না। যাক, বীরভূমে তোমার কেমন কাজ হচ্ছে বলো। সুভাষ সিগারেট ধরালো। ওখানে না গেলে সত্যি কিছুই জানতাম না। এখানে এই কলকাতা শহরের মানুষের যে প্রবলেম আছে, পলিটিক্যাল যেসব ঝামেলা আছে, গ্রামে গেলে তুমি তার সঙ্গে কিছুই মেলাতে পারবে না। কমপ্লিট ডিফারেন্ট ব্যাপার। এমন একটা গ্রাম আছে যেখানে স্বাধীনতা শব্দটার অর্থ জানে না এমন মানুষের অভাব নেই। জওহরলাল গান্ধী তাদের কাছে শিবনারায়ণের মতো ভগবানেরই একটা রূপ। ওরা কমিউনিস্ট বলে যাদের জানে তারা থাকে অন্য দেশে, যেন বর্গী কিংবা রাক্ষসের মতো ভয়ানক শত্রু। তারাই কয়েকদিন আগে এই দেশটাকে জয় করতে এসেছিল। ভাগ্যিস গান্ধী দেবতার শিষ্যরা ছিলেন, তাই দেশ রক্ষা পেয়েছে। এই রকম অবস্থায় কাজ করা যে কি দুরূহ তা তোমরা বুঝবে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে ওদের যত সহজে কোনো সমস্যা বোঝানো যায়, শিক্ষিত মানুষকে তা সম্ভব নয়। তুমি কলকাতায় ফিরছো কবে পাকাপাকিভাবে? বিমান উসখুস করল। যবে পার্টি বলবে। তবে আমার ওখানে থাকতেই ভালো লাগছে। চলো আজ উঠি, কথা বলতে বলতে দেরি হয়ে গেল অনেক। সুভাষ উঠে দাঁড়াতেই বিমান যেন দাঁড়াতে পারল। অনিমেষের মনে হলো বিমানের উসখুস ভাবটা নিশ্চয়ই সুভাষদা লক্ষ্য করছিলেন। বিমানের পলিটিক্যাল ধ্যান ধারণা সুভাষদার কথা মতো হয়তো খুবই ভালো, কিন্তু সুভাষদার দৃষ্টিভঙ্গি বিমানের চেয়ে অনেক বেশি উন্নত, এই ব্যাপারে অনিমেষের কোনো সন্দেহ নেই। ক্যান্টিনের দরজায় গিয়ে সুভাষ থমকে দাঁড়ালো। ওই যা, চায়ের দামটা দেওয়া হয়নি, দাঁড়াও দিয়ে আসি। বিমান বাধা দিল। দিতে হবে না, ওটা আমার নামে লিখে রাখবে। সুভাষ শুনল না। দাম মিটিয়ে ফিরে এসে বলল, এই লিখে রাখা সিস্টেমটা খুব খারাপ ব্যাপার। খরচের হাত বেড়ে যায়, খেয়াল থাকে না। বিমান বলল, তুমি তো খুব হিসেবি সুভাষদা। সুভাষ বলল, আমাকে খুব কম অর্থে মাস চালাতে হয় বিমান। অনিমেষ, তুমি কি এখন ক্লাসে যাবে? অনিমেষের খেয়াল হলো ততক্ষণে 2টো পিরিয়ড অবশ্যই হয়ে গেছে। সবে শুরু হওয়া সেশনে পড়ানো এখনও সিরিয়াসলি শুরু হয়নি। তবু খামোখা ক্লাসে না যাওয়ার কোনো মানে হয় না। ও ঘাড় নাড়ল। হ্যাঁ। সুভাষ বলল, তাহলে আমি চলি। আবার কবে কলকাতায় ফিরবো জানি না। এলে দেখা করব। বিমানের সঙ্গে তোমার আলাপ হয়ে গেল, এখন কাজকর্ম শুরু করতে কোনো অসুবিধা নেই। অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি আজই যাচ্ছেন? না, কাল সকালে। কেন? কারণ নেই, এমনি জিজ্ঞাসা করলাম। সুভাষ অনিমেষকে একবার ভালো করে দেখল, তারপর জিজ্ঞাসা করল, তুমি স্কটিশের কোন হোস্টেলটায় থাকো? অনিমেষ ঠিকানাটা বলতে সুভাষ মাথা নেড়ে বলল, ঠিক আছে, যদি সময় পাই সন্ধেবেলায় তোমার কাছে যেতে পারি। অনিমেষ এটাই চাইছিল। সুভাষদার সঙ্গে একটু আলাদা করে কথা বলা দরকার। কি কথা তা এই মুহূর্তে ওর মাথায় নেই। সমস্ত ব্যাপারটা কীরকম ছায়া হয়ে আছে। ওরা ক্যান্টিনের সামনের প্যাসেজ দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎ বিমান চেঁচিয়ে একজনকে ডাকল, সুদীপ! বাঁহাতে একটা মোটা চুরুট জ্বলছে। সুদীপকে এগিয়ে আসতে দেখল অনিমেষ। সমবয়সী একটি ছেলেকে চুরুট খেতে দেখতে খুব বেমানান দেখাচ্ছে। সিগারেট সবার হাতে মানিয়ে যায়, কিন্তু ছেলেটি যেভাবে চুরুট থেকে ধোঁয়া ছাড়ছে তাতে ওকে একটুও মানায় না। সুদীপের কথা বলার ঢংটাও অদ্ভুত, কেমন চিবিয়ে চিবিয়ে শব্দগুলোর ওপর একটু জোর দিয়ে আলতো করে ছেড়ে দেওয়া। সুদীপ কাছে এসে বলল, মুকুলেশের ব্যাপারটা শুনলাম, চলো ইউনিয়ন রুমে বসা যাক। বিমান হাঁটতে হাঁটতে বলল, সুভাষদা, তুমি সুদীপকে চেনো তো? সুভাষ বলল, বাহ, আমি কি এখানে নতুন এলাম? সুদীপ হাসল না শব্দ করল। অনিমেষ বুঝতে পারল না।
বিমান বলল, সুদীপ, এর নাম অনিমেষ, ফ্রেশার, স্কটিশ থেকে আসছে। সুদীপ ভ্রু কুঁচকে বলল, স্কটিশ চার্চ? ওহো, ওখানকার একটা ছেলের কথা শুনলাম একটু আগে, খুব ইন্টারেস্টিং কেস। ওরা লনে এসে দাঁড়িয়েছিল। বিমান জিজ্ঞাসা করল, কীরকম? একটি ছেলে, নামটা কি যেন, হ্যাঁ, ছেলেটি নাকি অ্যাক্টিভলি পার্টির কাজকর্ম করে, অথচ স্কটিশের স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। সবচেয়ে বড় খবর, লাস্ট মুভমেন্টে ওকে নাকি পুলিশ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, লাকিলি বেঁচে গেছে। অনেকে বুলেটের দাগ দেখেছে। বিমান বলল, অদ্ভুত ঘটনা, এরকম একটা কেস কোনো কলেজে আছে আর আমরা জানবো না? ইম্পসিবল। সুভাষদা, তুমি জানো? সুভাষদা হেসে ফেলল। অনিমেষ খুব অবাক হয়ে গেল। এত দ্রুত গল্পটা বাড়তে বাড়তে এইখানে চলে এসেছে। এভাবে যদি এগোয় তবে শেষ পর্যন্ত সে বিরাট বিপ্লবী হয়ে যেতে পারে। হঠাৎ বিমান অনিমেষের দিকে ঘুরে দাঁড়ালো। আপনি তো স্কটিশ থেকে এসেছেন, ছেলেটিকে চেনেন? কি পড়ে? কাঁচুমাচু মুখে অনিমেষ বলল, ব্যাপারটা ঠিক সত্যি নয়। সুভাষ হাসছিল। এবার বলল, তোমরা যার কথা বলছো সে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তবে ঘটনাটা হলো, পুলিশের বুলেট ওর পায়ে লেগেছিল, এটা ঠিক। 1 বছর নষ্ট হয়েছে, মারাও যেতে পারত। কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে ওর কখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি। বাকিটা সবার মন গড়া গল্প। বিমান অনিমেষকে একদৃষ্টে দেখছিল। এবার প্রশ্ন করল, পুলিশ আপনাকে কেন গুলি করল? অনিমেষ হেসে বলল, ভুল করে। দৌড়াচ্ছিলাম বলে ভেবেছিল আমিই বোম মেরেছি। সুদীপ নিভে যাওয়ার চুরুট ঠিক করতে করতে বলল, কিন্তু তবু আপনি অভিনন্দনযোগ্য। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন কমরেড। এই প্রথম কেউ তাকে কমরেড সম্বোধন করল। একই সঙ্গে অস্বস্তি এবং এক ধরনের খুশি অনিমেষকে টালমাটাল করল। কোনটার পাল্লা ভারী ঠিক বোঝা যাচ্ছে না। সে মুখ নিচু করে বলল, আপনারা বোধহয় তিলকে তাল করছেন, আমি তার যোগ্য নই। বিমান এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, আঘাতটা কেমন ছিল? অনিমেষ বিমানের এরকম সহৃদয় ব্যবহারে আড়ষ্ট হয়ে উত্তর দিল, আমি প্রায় 8 মাস বিছানায় শুয়েছিলাম, 1 বছর নষ্ট হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আমরা একসঙ্গে পাশ করেছি। অনিমেষ, আপনার পায়ে কি এখনও বুলেটের দাগ আছে? বিমান গাঢ় গলায় জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওটা মৃত্যু অবধি থাকবে। আমার থাইটা বিভৎস হয়ে আছে। ভালোই হলো, আপনি আমাদের হাত শক্ত করুন। বিমান ওর সঙ্গে করমর্দন করল। সুভাষকে সামান্য এগিয়ে দিয়ে অনিমেষ দোতলায় উঠে এলো। অনেকক্ষণ ক্লাস শুরু হয়ে গিয়েছে। বি সেকশনে ঢোকার 3টে দরজা। অধ্যাপক যদি পড়ানোর ব্যাপারে বেশি মনোযোগ দেন তাহলে তার পক্ষে লক্ষ্য করা সম্ভব নয় কেউ এলো কিনা। ওদিকে দেওয়াল ঘেঁষে মেয়েরা, এপাশে দরজার দিকে ছেলেরা বসে আছে। অনিমেষ ইতস্তত করছিল ঢুকবে কিনা। এইভাবে ফাঁকা করিডোরে দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না। এখন যিনি বাংলা ছোট গল্প পড়াচ্ছেন তার সম্পর্কে বাংলা নিয়ে যারাই পড়ে তাদের অসীম দুর্বলতা। গত 4 বছরে অনিমেষ ওর লেখা সব ছোট গল্প উপন্যাস গোগ্রাসে গিলেছে। একটা অদ্ভুত জীবন যেন ছিটকে বেরিয়ে এসে হঠাৎ অন্যরকম আদল নিয়ে পাঠককে স্তম্ভিত করে দেয়। ছোট গল্প যখন পড়ান তখন চট করে মনে হয় আমি প্যারিসের রাস্তায় হাঁটছি মোপাসার হাত ধরে, অথবা এডগার অ্যালান পোর সঙ্গে একটু আগে চা খেয়ে এলাম। পড়ানোটা এত আন্তরিক যে কান বন্ধ করতে ইচ্ছে করে না। দরজার ধারে বসা 2-3টে ছেলে অনিমেষকে দাঁড়িয়ে ইতস্তত করতে দেখে ইশারায় ভেতরে আসতে বলল। এরা স্কটিশ থেকে আসেনি, আলাপও হয়নি, কদিনের ক্লাসে শুধু চোখাচোখি হয়েছে মাত্র। মাথা নামিয়ে অনিমেষ চট করে দরজা ডিঙিয়ে সামনের বেঞ্চিতে বসে পড়ল। 2-1জন এদিকে তাকালো মাত্র, কিন্তু কেউ কোনো মন্তব্য করল না। অনিমেষকে যারা ডেকেছিল তাদের মধ্যে একজন, যে এখন ওর পাশে বসে আছে, চাপা গলায় জিজ্ঞাসা করল, কোন কলেজ? স্কটিশ চার্চ, অনিমেষ উত্তর দিল। চার্চ? ছেলেটা চোখ বড় করল। চার্চ না সার্চ? মেয়ে খোঁজার জায়গা। মায়েরই, তোমাদের কপাল সোনা দিয়ে বাঁধানো। আমাদের কলেজের ধারে কাছে মেয়ে ছিল না। দাঁত বের করে হাসল সে। ছেলেটিকে ভালো করে দেখল অনিমেষ।
নীল ফুলহাতা শার্ট আর ধুতি পরনে, সাধারণ মানুষের তুলনায় যথেষ্ট বেঁটে, ওপরের দাঁতগুলো একটু উঁচু বলে মুখ খুললেই মনে হয় হাসছে। ছেলেটির কথা বলার ভঙ্গিতে এমন একটা সহজ ব্যাপার ছিল যে অনিমেষ রাগ করতে পারল না। সে জিজ্ঞাসা করল, কোন কলেজ আপনার? সিটি। কিন্তু নো আপনি টাপনি, আমি শালা মেয়েদেরই ডাইরেক্ট তুমি বলছি। এর মধ্যে কখন পড়ানো থেমে গিয়েছিল বুঝতে পারেনি অনিমেষ। হঠাৎ ছেলেটি পা দিয়ে ওর পায়ে টোকা মারতে দেখতে পেল ক্লাস শুদ্ধ সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মুখ তুলে তাকাতেই অধ্যাপকের সঙ্গে চোখাচোখি হলো। লম্বা মানুষটা নিচের ঠোঁট দাঁতে চেপে টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছেন। একটু চাপা হাসি উঠল ঘরটায়। অনিমেষ বুঝতে পারছিল ওর মুখে রক্ত জমছে। অধ্যাপক এবার হাতের বইটা টেবিলের ওপর মুড়ে রেখে খুব ধীর গলায় অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, খুব জরুরি কথা হচ্ছিল কি? উত্তর দিতে হলে উঠে দাঁড়াতে হয়। অনিমেষের মনে হলো এর চেয়ে লজ্জা সে জীবনে কখনো পায়নি। ওই ছেলেটি যদি মিছিমিছি তার সঙ্গে কথা না জুড়ত তাহলে এই পরিস্থিতিতে ওকে পড়তে হতো না। অনিমেষ উঠে দাঁড়িয়ে কোনো রকমে ঘাড় নেড়ে না বলল, আমরা কিন্তু একটু জরুরি কথা বলছিলাম। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা এখন মানা যায় না। এ ব্যাপারে তুমি বোধহয় আমাদের সাহায্য করতে পারবে। অধ্যাপকের ঈষৎ সরু গলা অনিমেষকে কাঁপিয়ে দিল। ও অনুভব করছিল একটা বিরাট ফাঁদ ওর জন্য পাতা হচ্ছে এবং সেটা জানা সত্ত্বেও ওই ফাঁদে পা বাড়ানো ছাড়া তার কোনো উপায় নেই। অধ্যাপক বললেন, আচ্ছা, আজকালকার একটা গল্পের কথাই ধরা যাক। তুমি ইদানিং যেসব গল্প পত্রপত্রিকায় পড়েছ তার মধ্যে কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমরা ওই গল্পটা নিয়ে আলোচনা করতে পারি। অধ্যাপক ওর দিকে সহানুভূতির চোখে তাকালেন। সমস্ত ছেলে মেয়ের মুখ ওর দিকে ফেরানো। অনিমেষ বুঝতে পারছিল ওর সর্বাঙ্গে ঘাম জমছে। অনিমেষ চোখ বন্ধ করে গত পূজা সংখ্যা দেশ পত্রিকার সেই গল্পটা মনে করল। পড়তে পড়তে সমস্ত শরীর স্থির হয়ে গিয়েছিল। পড়া শেষ হলে অনেকক্ষণ কথা বলতে পারেনি। প্রথম দিন ওই অধ্যাপকের ক্লাসে এসে সেই গল্পটার সঙ্গে ওকে মেলাতে চেষ্টা করেছিল সে, মেলেনি। লেখকদের সঙ্গে লেখা মেলে না বোধহয়। মন ঠিক করে ফেলল অনিমেষ। তারপর পরিষ্কার গলায় জিজ্ঞাসা করল, আমি কি সত্যি কথা বলতে পারি? আশ্চর্য, খামোখা মিথ্যে বলতে যাবে কেন? অধ্যাপক বিস্মিত হলেন। এবার অনিমেষের মনে দ্বিধা নেই। সে গল্পটির নাম উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে অধ্যাপকের কপালে 3টি ভাঁজ পড়ল। ঝাঁকড়া চুলে আঙুল বুলিয়ে ঠোঁট টিপে হেসে নিঃশব্দে পকেট থেকে রুমাল বের করে চশমার কাঁচ মুছতে লাগলেন। কয়েকটা মুহূর্তের অপেক্ষা, বোধহয় অধ্যাপকের প্রতিক্রিয়া দেখার জন্যই হঠাৎ ক্লাস ফেটে গেল হাততালিতে। সবাই প্রায় একসঙ্গে অনুরোধ করতে লাগলো গল্পটি নিয়ে আলোচনা করতে। অধ্যাপক অনিমেষকে আরেকবার দেখে টেবিল থেকে বই টেনে সবাইকে এক হাত তুলে থামালেন। তারপর বললেন, তুমি বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু বুদ্ধিমানদেরও মনোযোগী হতে হয়। আচ্ছা, আমরা যেখানে থেমেছিলাম আবার পড়ানো শুরু হলো নতুন করে। অনিমেষ ধীরে ধীরে বেঞ্চিতে বসতেই পাশের ছেলেটি চাপা গলায় বলে উঠল, গুরু, একটা লেখ দেখি। আর কথা বলতে এবার ভয় হলো। সে জড়সড় হয়ে সামনে তাকিয়ে থাকল। অধ্যাপক তাকে যে ভাষায় তিরস্কার করলেন সেভাবে কোনো মানুষ তাকে কোনোদিন করেনি। একটুও না রেগে যে ঠিক জায়গায় শাসনটাকে পৌঁছে দেওয়া যায় সেটা এই প্রথম অনুভব করল অনিমেষ। কিছুক্ষণ চেয়ে থেকে ও মুখ নামালো। অধ্যাপকের সরু গলার মধ্যে এমন মাদকতা আছে, শব্দগুলো এমন গল্প হয়ে যায় যে সত্যি অন্যদিকে মন দিতে ইচ্ছা করে না। সামনে সার সার মাথা। অনিমেষ ছোট গল্পের ব্যাখ্যা শুনতে শুনতে হঠাৎ কেঁপে উঠল। সামনের মাথাগুলোর সামান্য ফাঁক একটা সরল রেখায় অনেকটা দূরে চলে গিয়েছে। সেই রেখার শেষে যে বসে আছে তার দুটো চোখ এখন ওর মুখের ওপর নিবদ্ধ। অমন আয়ত গভীর দৃষ্টি, যেন মনে হয় সমস্ত হৃদয় ওই চোখে মাখানো। অনিমেষ বুকের মধ্যে অজস্র ঝর্ণার চাঞ্চল্য আবিষ্কার করল। দৃষ্টিটা সরছে না,
কিন্তু একটু বাদেই সরল রেখাটা ভেঙে গেল। মাথাগুলো সামান্য নড়াচড়া করতেই চোখ দুটো হারিয়ে গেল। বুকের মধ্যে থম ধরে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনিমেষ কোনো কারণ বুঝতে পারছিল না। এরকম হলো কেন তার? অধ্যাপকের পড়ানোটা কান দুটোয় পৌঁছচ্ছে না, যেন ওর সব ইন্দ্রিয় হঠাৎ অকেজো হয়ে গিয়েছে। শুধু দুটো চোখ একটা পদ্মফুলের মতো মুখের ওপর থেকে সরাসরি উঠে এসে তার রক্ত নিয়ে খেলা করে যাচ্ছে। এর মধ্যে ঘণ্টা পড়েছে। অধ্যাপক ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে করিডোরে দাঁড়িয়ে পড়েছেন কখন টের পায়নি অনিমেষ। কে একজন এসে ওকে বলল, স্যার তোমাকে পরে প্রফেসর রুমে দেখা করতে বলেছেন। অনিমেষ বেরিয়ে আসছিল, হঠাৎ পিছন থেকে শুনল, লেকটা দিলে না গুরু। সে অবাক হয়ে পিছন ফিরে তাকাতেই সিটি কলেজের ছেলেটিকে দেখতে পেল। তোমাকে একটু প্রণাম করতাম, টিজিকে যেভাবে বোল্ড করলে গুগলি দিয়ে, তুমি মায়েরই সাধারণ মাল নও। সত্যি সত্যি হাসলো ছেলেটি। অনিমেষ বলল, আমার নাম অনিমেষ, তোমার নাম কি? পরমহংস রায়। পরম বলে ডাকাই ভালো, শেষেরটা শুনতে খারাপ লাগে। পরমহংস? অনিমেষের মুখ হাঁ হয়ে গেল। এরকম নাম কোনো মানুষের হয়? ঘাড় নাড়ল ছেলেটি। হ্যাঁ, শুদ্ধ চিত্ত সংযত আত্মা নির্বিকার ব্রহ্মানন্দে মগ্ন যোগী পুরুষ। আমার ঠাকুরদার আমাকে ওই ভূমিকায় দেখার বাসনা ছিল। আরও ৩-৪ ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে কথা শুনছিল। তারা এবার খুব জোরে হেসে উঠল। ওরা যখন কথা বলছে তখন অন্যান্য ছেলেমেয়েরা ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে যাওয়া আসা করছে। বাংলা ক্লাসে মেয়েদের সংখ্যাই বেশি। অনিমেষ আর চোখে তাদের দেখছিল। এখন সেই ঝিমঝিমে ভাবটা অনেক কম, কিন্তু উত্তেজনা কমে গেলে ওর যেমন হয়, পেটের ভিতর চিনচিন করছিল। না, সেই চোখ দুটোর দেখা পাওয়া যাচ্ছে না। সম্ভবত সে ক্লাস থেকে বের হয়নি। এখন মুষ্টিমেয় ছাত্রী ওই ঘরে আছে, গেলেই দেখা হয়ে যাবে। কিন্তু অনিমেষের যেতে সাহস হচ্ছিল না। পরমহংস চা খাওয়ার প্রস্তাব করল, কিন্তু অনিমেষের এখন কোথাও যেতে ইচ্ছে করছিল না। কিন্তু সে ভেবে পাচ্ছিল না তার এরকমটা কেন হচ্ছে। স্কটিশে ওদের সঙ্গে প্রচুর মেয়ে পড়ত, তাদের মধ্যে কেউ কেউ সত্যিকারের সুন্দরী ছিল, কিন্তু কখনো তাদের দেখে ওর মনে এরকম চাঞ্চল্য আসেনি। নিপা বলে একটা মেয়ে ওদের সঙ্গে বাংলা অনার্সে ছিল। প্রথম দিনের পরই সে ওদের সঙ্গে তুইতকারি করেছে, একটা ছেলের সঙ্গে নিজের কোনো তফাৎ রাখেনি। অদ্ভুত ব্যাপার, ওদের সহপাঠীদের মধ্যে কেউই নিপাকে প্রেম নিবেদন করেনি। অথচ এখন ওই চোখ দুটো দেখার পর থেকে ওর এরকমটা হচ্ছে কেন? পরের ক্লাস আরম্ভ হবার সময় অনিমেষ দেখল সুদীপ করিডোর দিয়ে হেঁটে আসছে, হাতে তেমনি আতপোড়া চুরুট। ওকে দেখে সুদীপ একটা হাত নেড়ে দাঁড়াতে বলল। অনিমেষের পাশে তখনও পরমহংস ছিল। সে চাপা গলায় বলল, লিডার আসছে, তুমি চেনো নাকি? অনিমেষ ঘাড় নেড়ে এক পা এগোতেই সুদীপ কাছে এসে গেল। তোমাকে খুঁজছিলাম, এইটা তোমার ক্লাস? হ্যাঁ, তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন কমরেড। একটা অবাক গলায় অনিমেষ বলল, কেন? শোনো, তুমি অবশ্যই ৩টের সময় লনের মিটিংয়ে যাবে আর বাঁ দিকের থামের নিচে দাঁড়াবে, যাতে প্ল্যাটফর্ম থেকে তোমাকে স্পষ্ট দেখা যায়। নেবা চুরুটটা টানল সুদীপ। ছয়। ৩টের ক্লাসটা শেষ হলে অনিমেষ পরমহংসকে বলল, চলো একবার নিচের লনে যাই। পরমহংস বলল, ধুৎ, ওখানে গিয়ে কি হবে? রোজ এক কথা, এসএফ বলবে তাদের মতো ভালো দল আর কেউ নেই, ছাত্র পরিষদ বলবে ওরাই ধোয়া তুলসী পাতা। এসব শুনে আমার কি লাভ হবে? ওসব ছেঁড়াছেঁড়ি খাওয়া খাওয়ার মধ্যে আমি নেই। অনিমেষ হেসে ফেলল বলার ধরনে। তুমি দেশের কথা ভাবো না? দেশের কথা? হাঁ করে তাকালো পরমহংস। তুমি তো হেভি খ্যাপা। দেশের কথা কেউ ভাবে নাকি? সবাই নিজের ধান্দা হাসিল করার জন্য দেশের নামটা ব্যবহার করে। যে যত দেশের কথা বলবে সে তত মাল গোটাবে। অনিমেষ বলল, ঠিক আছে, তবু মিনিট 5 দাঁড়িয়ে যাই চলো। তাছাড়া
স্টুডেন্টস লিডাররা নিশ্চয়ই আমাদের সমস্যা নিয়ে কথা বলবে, দেশের ব্যাপারটা তো এখানে জড়িত নয়। অনিমেষের একা যেতে ভালো লাগছিল না। স্কটিশ এসে অনেককে বক্তৃতা করতে দেখেছে, কিন্তু সেগুলো কেমন ছেলে মানুষই ব্যাপার, শোনার ইচ্ছে হতো না তেমন। আজ বিমানের সঙ্গে আলাপ হওয়ার পর একটা কৌতূহল ওর মনে জেগেছে। ওরকম ধীর স্থির এবং সুভাষদার কথা মতো পলিটিক্যালি কনসাস একটা ছেলে কেন একবারও দলের ছেলেদের বলল না কেউ ওর গায়ে হাত তোলেনি? নিশ্চয়ই হঠাৎ ডাকা আজকের মিটিংয়ে এ ব্যাপারে কিছু জানা যাবে। পরমহংস বলল, আচ্ছা, প্রথম দিন তোমার কথা ফেলব না, কিন্তু ম্যাক্সিমাম 5 মিনিট, তারপর কেটে পড়ব। অনিমেষ জিজ্ঞাসা করল, তুমি কি এখন বাড়ি ফিরে পড়াশোনা করো? পরমহংস ঘাড় বেঁকিয়ে ওর মুখের দিকে পিটপিট করে তাকালো। তুমি মায়েরই হয় ডুপ্লিকেট, নয় মেড ইন মফস্বল। কোনটা? অনিমেষ শেষে বলল, প্রথমটা কি আমি বুঝতে পারছি না, তবে আমার বাড়ি ডুয়ার্সে। তাই বলো? নইলে এসব ফর্মা বেরোয় মুখ থেকে। বাংলা নিয়ে এমএ বেশিরভাগ ছেলে পড়ে কেন জানো না? পড়ে যাতে ক্লাসের বাকি সময়টা আড্ডা মারা যায়। যারা ফার্স্ট ক্লাসের ধান্দায় থাকে তাদের কথা আলাদা। সেকেন্ড ক্লাস এর জন্য পরীক্ষার আগে ছাড়া বাংলা পড়তে হয় না। আমি এখান থেকে বেরিয়ে কফি হাউসে যাব, তারপর হেঁটে চিতপুর গিয়ে টিউশনি সেরে বাড়ি ফিরব। পরমহংস জিভে একটা তিক্কুটে শব্দ করল। এতক্ষণে সব ছেলেমেয়েরা ক্লাস থেকে বেরিয়ে গেছে। আজ ওটাই শেষ পিরিয়ড ছিল। অনিমেষ দেখল 3টি মেয়ে নিচু গলায় কথা বলতে বলতে ক্লাস থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। তাদের একজনের মুখ নিচে নামানো, কিন্তু অনিমেষের বুঝতে একটু অসুবিধা হলো না এই সেই মেয়ে। ওরা 3জনই কিন্তু একবারও এদিকে ফিরে তাকালো না। মুখ না দেখতে পেলেও অনিমেষ শরীরটাকে পিছন থেকে দেখে সম্পূর্ণ চেহারাটা অনুমান করে ফেলল। অত সুন্দর চেহারার মেয়ে অমন করে ওর দিকে চেয়েছিল কেন? শুধুই কৌতূহল? তার উত্তর শুনে অন্য ছেলেমেয়েরা খুশি হয়েছিল যেমন, তেমনি ও অবাক হয়ে তাকিয়েছিল এইমাত্র। কিন্তু ওই চোখ দুটোর মধ্যে কেন অত কথা জমা থাকে? পরমহংস ব্যাপারটা লক্ষ্য করছিল। চাপা গলায় বলল, পিচ খুব খারাপ গুরু, ডিফেন্সিভ না খেললেই আউট হয়ে যাবে। থতমত খেয়ে অনিমেষ বলল, মানে? পরমহংস পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, ওনারা বেথুনের জিনিস, 3 দিনেই বুঝে গেছি নাকের ডগা আকাশে বেঁধে রেখে এসেছেন। ওরা লনে এসে দেখল তেমন কিছু ভিড় হয়নি। বড়জোর শখানেক ছেলে এবং কিছু মেয়ে একটা উঁচু চাতালের সামনে জমা হয়েছে। মাইকের কথা তখন নিষেধ করেছিল বিমান, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা পোর্টেবল মাইক এসে গেছে। তাতে একজন ছাত্রবন্ধুদের কাছে সমানে আবেদন জানিয়ে যাচ্ছে সভায় দলে দলে যোগদানের জন্য। চাতালের পিছনে লাল কাপড়ে ছাত্র ফেডারেশনের ফেস্টুন টাঙানো। অনিমেষ আর পরমহংস সিঁড়ির কাছে দাঁড়িয়ে ওদের দেখছিল। হঠাৎ পরমহংস ওকে মনে করিয়ে দিল, এই, তোমাকে লিডার আদেশ করে গেল বাঁ দিকের থামের নিচে দাঁড়াতে, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ওপাশে গিয়ে দাঁড়াই। কথাটা তখন খেয়াল করেনি, এখন মনে পড়তে অনিমেষ দ্বিধায় পড়ল। সুদীপ তাকে ওই জায়গাটায় দাঁড়াতে বলেছিল যাতে মঞ্চ থেকে ওকে ওরা দেখতে পায়। মঞ্চ যদি এই চাতালটা হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে তাকে দেখার কি দরকার? নাকি ওরা দেখতে চায় সে সভায় হাজিরা দিয়েছে, মন দিয়ে বক্তৃতা শুনছে? রাগ হয়ে গেল অনিমেষের। সে এমন কিছু কথা দিয়ে আসেনি যে বিমানরা ওর ওপর এখন থেকেই কর্তৃত্ব করবে। মিটিংয়ের বক্তব্য সে শুনতে চায়, কেউ দেখুক বা না দেখুক তার বয়ে গেল। সে পরমহংসকে বলল, এখান থেকেই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, ওদিকে যাওয়ার দরকার নেই। একটু বাদেই চাতালের পাশে দাঁড়ানো ছেলে মেয়ের সমবেত স্লোগানের পর বিমান এসে মাঝখানে দাঁড়ালো। ওর হাতে কিন্তু মাইক নেই। সবাই চুপ করতে ওর গলা শোনা গেল, বন্ধুগণ, আপনারা আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আজকের এই সভার পিছনে কোনো প্রস্তুতি নেই, বিশেষ কারণে আমাদের মিলিত হবার প্রয়োজন হয়েছে। একটু থামল বিমান। অনিমেষ লক্ষ্য করল বিমানের বলার ভঙ্গি খুব স্বচ্ছন্দ, যেন এক টেবিলে বসে কথা বলছে। তাছাড়া ওর গলার স্বর যে ওই রকম পর্দায় পৌঁছতে পারে, না শুনলে অনুমান করা যায় না। ওরা যে এত দূরে আছে কিন্তু শুনতে একটু অসুবিধা হচ্ছে না। বিমান তখন কেন মাইক প্রয়োজন হবে না বলেছিল, এখন বোঝা গেল। বন্ধুগণ,
আপনারা জানেন, ছাত্র ফেডারেশন কখনোই হিংসায় বিশ্বাসী নয়। আমরা গণতান্ত্রিক উপায়ে দেশ এবং ছাত্র বন্ধুদের কাজ করতে চাই। মিথ্যে কুৎসা এবং ভণ্ডামিকে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের ওপর সেই সব জঞ্জাল চাপিয়ে দেবার একটা ষড়যন্ত্র চলছে। আমাদের কমরেডদের দিনরাত প্ররোচনা করা হচ্ছে উত্তেজিত হতে। একবার যদি উত্তেজিত করতে পারে আমাদের কর্মীদের, তাহলে যে ভুল তারা করবে তার ফসল তুলতে ওরা মুখিয়ে আছে। আমি আমার বন্ধুদের কাছে আবেদন করছি, কোনো অবস্থাতেই আপনারা উত্তেজিত হবেন না। আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা নাকি ওদের পোস্টার ছিঁড়ে ফেলছি এবং নবাগত বন্ধুরা সেই সব মহামূল্য পোস্টার দর্শনে বঞ্চিত হচ্ছেন। ভালো কথা, কিন্তু কে কখন কি পোস্টার ছিঁড়ছে তার কোনো প্রমাণ ওরা আমাকে দেননি। আমরা হাওয়ার ওপর বাস করতে পারি না। আর তাদের পোস্টারে কি লেখা থাকে? না, তাদের উদ্দেশ্য বা কর্মপন্থার খবর সেখানে পাবেন না। নবাগত ছাত্রদের অভিনন্দন জানাচ্ছেন আমাদের গালাগালি দিয়ে। একটা পোস্টারে যদি 80% আমাদের কথা লেখা থাকে, তাহলে সেটা ওদের পোস্টার কি করে হলো? আমি ওদের কাছে সামান্য ভদ্রতা আশা করেছিলাম, কিন্তু উল্টে ওরা আমাকে চোখ রাঙিয়ে গেল। নতুন বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন আমি কাদের কথা বলছি। না, দক্ষিণপন্থী ছাত্র ফেডারেশন সম্পর্কে আমার কিছু বলার নেই। মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন তার মস্তিষ্ক স্থির থাকে না, না হলে আজ ওরা প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হাত মেলাবে কেন? আমি ছাত্র পরিষদের কথা বলছি। ওরা বলে এই দেশের স্বাধীনতা ওরাই এনেছে, এই দেশকে সোনায় মুড়ে দেবার জন্য ওরা সংগ্রাম করছে। আমরা নাকি চীনের দালাল, দেশের শত্রু। এই কথা নিয়ে আমি অনেকবার সভায় বলেছি। আমাদের বক্তব্য আপনারা জানেন। চীন না আমেরিকা সে প্রশ্নে আমি যেতে চাই না, কিন্তু সোনায় মুড়ে দেবার ব্যাপারটা কার ক্ষেত্রে খাটে? 10টা পরিবারকে সোনায় মুড়ে দেবার জন্য ওরা এই দেশের মানুষকে ছিবড়ে করে দিয়েছে, সে কথা কেউ অস্বীকার করতে পারে? আমাদের গালাগাল না দিয়ে ওরা ভেবে দেখুক তারা কার দালাল। ওদের হাতে সরকার আছে, পুলিশ আছে, শুধু গায়ের জোর আর ভাঁওতা দিয়ে সাধারণ মানুষকে কদিন দমন করে রাখা যায়? বিমান সামান্য থামল। শ্রোতাদের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোধহয় বুঝতে চাইল। পরমহংস চাপা গলায় বলল, এবার নির্ঘাত হাততালি পড়বে। কিন্তু কথাটা ঠিক হলো না। বিমানের বক্তৃতায় শ্রোতাদের মনে কি প্রতিক্রিয়া হলো বোঝা গেল না, কারণ সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত মাত্র বিমান আবার গলা তুলল। যারা আমাদের চীনের দালাল বলে জনসাধারণকে ধোঁকা দিচ্ছে তাদের জেনে রাখা উচিত, আমরা জনসাধারণের সুখ দুঃখে তাদের সঙ্গেই আছি, কারণ আমরাই তাদের লোক, কয়েকজন শিল্পপতির দালাল নই। বন্ধুগণ, বর্তমান কংগ্রেস সরকার দেশের অর্থনীতি থেকে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় অরাজকতা সৃষ্টি করতে চান, যাতে মানুষের মেরুদণ্ড ভেঙে যায়। ছাত্র পরিষদের বন্ধুরা সেই কাজই করছে। আমি আপনার সামনে এরকম একটি জঘন্য কাজের নমুনা উপস্থিত করতে পারি। এই সরকারের পুলিশ, ছাত্র পরিষদের পুলিশ যে কত নির্মম তার শিকার আমাদের এক ছাত্র বন্ধু, যিনি তার জীবনের অমূল্য একটি বছর হারিয়েছেন। কমরেড অনিমেষ, আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে এগিয়ে আসুন। সমস্ত শরীর কাঁপিয়ে একটা বিদ্যুৎ চলে যাওয়ার পর অনিমেষ আবিষ্কার করল ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। পরমহংস ওর বাহু ধরে বলে উঠল, এই তোমার নাম করছে। ওর কথা যাদের কানে গিয়েছিল তারা অবাক চোখে অনিমেষকে দেখতে লাগলো। বিমানের ইচ্ছেটা বুঝতে পারছিল না অনিমেষ। সমস্ত ব্যাপারটাই একটা ধাঁধার মতন। ছাত্র পরিষদের ছেলেরা তাকে মেরেছে কিনা এই প্রশ্নের জবাবে সভা ডেকেছে বিমান। এখনও সে প্রসঙ্গে না গিয়ে হঠাৎ তার নাম ধরে ডাকাডাকি কেন? তার একটা বছর নষ্ট হয়েছে, এটা একান্তই নিজস্ব ব্যাপার। বিমানের এ ব্যাপারে কি বলার আছে? পুলিশ তো তাকে ছাত্র ধারণা করে গুলি করেনি। বিমান আবার ডাকল, অনিমেষ, কমরেড, আপনি এগিয়ে আসুন। এটা দ্বিধা করার সময় নয়। সমবেত ছাত্র বন্ধুদের ব্যাপারটা জানানো দরকার। বিমানের চোখ বাঁদিকের থামের কাছে। সেখানে সুদীপকে ব্যস্ত হয়ে কাউকে খুঁজতে দেখা গেল। এবার অনিমেষের কাছে স্পষ্ট হয়ে গেল কেন সুদীপ তাকে ক্লাসে এসে ওখানে থাকতে বলে গেছে। কিন্তু বিমান তো মিটিং ডাকার কথা বলেছে তার ব্যাপারটা জানবার আগেই। তাহলে আসল প্রসঙ্গে না গিয়ে ওকে নিয়ে পড়ল কেন? উপস্থিত ছাত্রছাত্রীরা এখন উসখুস করছে। ব্যাপারটা যেন খুব মজার।
জেনারেল সেক্রেটারি যার নাম ধরে ডাকছে তাকে পাওয়া যাচ্ছে না। বিমানের মুখ লাল হয়ে উঠেছে। এর মধ্যে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে সে চারপাশে তাকাচ্ছিল। হঠাৎ একটা ছাত্র অনিমেষকে বলল, আপনার নাম কি অনিমেষ? ওর বদলে পরমহংস ঘাড় নাড়তে ছেলেটি বলল, আপনাকে বিমান ডাকছে, শুনতে পাচ্ছেন না? এবার অনিমেষের মেজাজ গরম হয়ে গেল। তাকে ডাকলেই যেতে হবে, আর এই পরমহংসটা যদি তার নাম উচ্চারণ না করত তাহলে এতক্ষণে ও পাশ দিয়ে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারত। কিন্তু এখন আরও অনেকের চোখ এদিকে পড়েছে। কি করা যায়? পরমহংস চাপা গলায় বলল, ওপেনিং ব্যাটসম্যানদের ভয় পেলে চলে না, সোজা ক্রিজে দাঁড়িয়ে ব্লক করতে শুরু করে দাও। এর মধ্যে সুদীপ ওখানে পৌঁছে গেছে। অনিমেষের এক হাত ধরে সে প্রায় টেনিয়ে নিয়ে যেতে লাগলো সামনে। প্রতিবাদ করার চেষ্টা করলো অনিমেষ, আমি কি করব, আমাকে ডাকছেন কেন? সুদীপ কোনো জবাব দিচ্ছিল না। বিমান ওদের দেখতে পেয়ে আবার গলায় জোর পেল, এই যে আমাদের বন্ধু কমরেড অনিমেষ এসে গেছেন। কোনো মানুষ প্রচার চান না, নীরবে কাজ করে যেতে ভালোবাসেন। অনিমেষ সেই রকম একজন। অত্যন্ত লাজুক এই ছেলেটি, তাই আমার ডাকে একটু বিব্রত হয়ে পড়েছেন। যা হোক, আমি যে মিথ্যে বলিনি সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন। ততক্ষণে অনিমেষ চাতালের কাছে পৌঁছে গেছে। বিমান এগিয়ে এসে ওর হাত ধরে চাতালে তুলে দিল। অনিমেষ এমন নার্ভাস হয়ে গিয়েছিল যে ওর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। বিমান চাপা গলায় বলল, ডোন্ট গেট নার্ভাস, এটা খুব ইম্পর্টেন্ট সময়। কোনো রকমে অনিমেষ বলতে পারল, আমি কি করব বিমানদা? বিমান কোনো উত্তর না দিয়ে শ্রোতাদের দিকে তাকিয়ে হাত মাথার ওপর তুলে সবাইকে চুপ করতে বলল। গোলমাল একটু শান্ত হয়ে এলে বিমান আবার কথা শুরু করল, বন্ধুগণ, কমরেড অনিমেষ এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি এবছর বাংলা নিয়ে এমএ পড়া শুরু করেছেন, কিন্তু এই বছর ওর 6th ইয়ার হওয়ার কথা ছিল। কে তার এই সর্বনাশ করল? না আমাদের উপকারী বন্ধু পুলিশ। বিনা প্ররোচনায় সম্পূর্ণ অকারণে অনিমেষকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল তারা। যখন অনিমেষ মাটিতে পড়ে একটু নিঃশ্বাসের জন্য ছটফট করছেন, তখনও তারা অত্যাচার থামায়নি। আমাদের সৌভাগ্য যে তবু তিনি বেঁচে গেছেন। আপনারা দেখুন, নিজের চোখে সেই বীভৎস অত্যাচারের নমুনা দেখুন। গঙ্গায় অনেক জল বয়ে গেছে, সময় থেমে থাকেনি, কিন্তু সেই রক্তাক্ত অত্যাচার ওর শরীরে চিরকালের জন্য ছাপ রেখে গেছে। কোনো ভাঁওতা সেটা মুছে ফেলতে পারবে না। অনিমেষ, আপনি সংকোচ করবেন না, আমাদের ছাত্র বন্ধুদের ওই দাগটি দেখান। কুলকুল করে ঘামতে লাগলো অনিমেষ। ওর মাথায় আর কিছু ঢুকছিল না। কেন তাকে ওই দাগ দেখাতে হবে এবং সেটা করতে তার ইচ্ছে আছে কিনা, এসব কথা তাকে আলোড়িত করছে না। এখন যে কোনোভাবে সে নেমে যেতে পারলেই বাঁচে। সামনে সারি সারি মুখ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে তারই দিকে। পাশে বিমান ছাড়া সুদীপ এবং আরও কয়েকজন এসে দাঁড়িয়েছে। বিমান আবার চাপা গলায় কিছু বলল, কিন্তু সেটা আর কানে ঢুকছে না অনিমেষের। কিন্তু তার পরনে প্যান্ট, আর দাগটা হাঁটুর ওপরে। কি করে সহজ ভঙ্গিতে সেটা এত মানুষকে দেখানো যায়? সুদীপ বলল, বৃষ্টিতে আমরা যেভাবে প্যান্ট গুটিয়ে রাস্তায় জল ভাঙি, সেভাবেই না হয় প্যান্টটাকে গুটিয়ে নিন কমরেড। বক্তৃতা নয়, যেন নাটক দেখছে একটা। ছাত্রদের মধ্যে উৎসাহ 1000 গুণ বেড়ে গেল। ঠেলে ঠুলে চাতালের কাছে আসবার চেষ্টা করতে লাগলো সবাই, যেন কাছাকাছি হলে ভালো করে দেখা যাবে, এবং সে সুযোগ কেউ হারাতে চাইছে না। প্রথমে যত শ্রোতা ছিল, এখন তার সংখ্যা অনেক বেড়ে গেছে। সম্মোহিতের মতো নিচু হয়ে ও প্যান্টের তলায় হাত দিল। একটা একটা ভাঁজ ফেলতে ফেলতে প্যান্টটা হাঁটুর ওপরে উঠে এলো। ততক্ষণে ভাঁজগুলো মোটা হয়ে গেছে বেশ। পরের ভাঁজটা করতেই একটা অস্ফুট আর্তনাদ ছড়িয়ে পড়ল সামনের মানুষগুলোর মুখ থেকে। তেলতেলে বিভৎস চামড়াটাকে পর মুহূর্তেই আড়াল করে প্যান্টটাকে নামিয়ে আনল অনিমেষ। বিমান ততক্ষণে কথার সুতো ধরেছে, বন্ধুগণ, আপনারা নিজের চোখে আজ দেখলেন, কিন্তু যারা গুলি করেছিল তারা জানে না ওই বিভৎস চিহ্নটা আগামীকালের একজন সৈনিক তৈরি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত লন কাঁপিয়ে হাততালি উঠল। বিমান চিৎকার করল, ছাত্র ঐক্য জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে প্রতিধ্বনি উঠল, জিন্দাবাদ জিন্দাবাদ। সাম্রাজ্যবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। দালালদের চিনে নিন, এই মাটিতে কবর দিন।
এক ফোঁটা করে রক্ত অনিমেষের শরীরে যেন ফিরে আসছিল। ক্রমশ অন্ধ রাগ এবং তা থেকে জন্ম নেওয়া কান্না ওর দুটো চোখ ঝাপসা করে দিল। আজ প্রকাশ্যে যে কাজটা সে করল সেটা করার জন্য কোনো রকম মানসিক প্রস্তুতি তার ছিল না। মাঝে মাঝে স্নান করার সময় গোপনে ওই দাগটাকে সে দেখেছে, আঙুল বুলিয়ে সেই যন্ত্রণাকে সে স্পর্শ করেছে, কিন্তু সেটা ছিল তার একদম নিজস্ব ব্যাপার। সেটাকে এমন প্রকাশ্যে হাজির করে সবার করুণা কুড়োতে যাওয়ার মধ্যে এমন একটা অপমান আছে যেটা এতক্ষণে তার ভিতর বাইরে জ্বলুনি ছড়াচ্ছে। নিজেকে সঙের মতো মনে হচ্ছে এখন। ছাত্র ফেডারেশনের জয়ধ্বনি দিয়ে জমায়েতটা তখনই শেষ হলো। ওরা চাতাল থেকে নেমে এলেও কিছু উৎসুক ছাত্র অনিমেষের চারপাশে ঘিরে ধরল। সবাই জানতে চাইছে কি অবস্থায় পুলিশ গুলি করেছিল, তখন অনিমেষ কি করছিল এবং ব্যাপারটা কতদিন আগে ঘটেছিল। এই সব বিব্রত অনিমেষকে সরিয়ে আনল সুদীপ। সে ছেলেদের বলল, আপনাদের আগ্রহ স্বাভাবিক, কিন্তু অনিমেষ একটু আপসেট হয়ে আছে, প্লিজ এ নিয়ে এখন আলোচনা করবেন না। সুদীপ যখন ওকে নিয়ে এগোচ্ছে তখনও ছেলেরা পিছন পিছন আসছিল। তা দেখে সে অনিমেষকে বলল, ভিনি ভিডি ভিসি, একদিনেই তুমি হিরো হয়ে গেলে। বাংলাদেশে ফিল্ম স্টারদেরই এইভাবে ক্রাউড ফলো করে, কনগ্র্যাচুলেশনস। সত্যি বলতে কি, অনিমেষের এখন একা হাঁটতে ভয় করছিল। এত লোক যদি তাকে নানা রকম প্রশ্ন শুরু করে তাহলে সে পাগল হয়ে যাবে। তাছাড়া বিমানের সঙ্গে কথা বলা দরকার। এরকম একটা ব্যাপার করার আগে বিমান কেন তার সঙ্গে পরামর্শ করেনি? সুভাষদা তার সঙ্গে বিমানের আলাপ করিয়ে দিয়েছিল মাত্র। তার মানে এই নয় যে বিমান ইচ্ছে মতো সিদ্ধান্ত নেবে। সুদীপ তাকে যেখানে নিয়ে এলো সেটাই যে ইউনিয়ন রুম সেটা বুঝতে সময় লাগলো। চতুর্দিকে নানা রকম ফেস্টুন, পোস্টার স্তূপ করে রাখা আছে। বেঞ্চিতে বেশ কিছু ছেলে সরবে আলোচনা করছে। গলার স্বরে বোঝা যায় তারা এখন খুব খুশি। ওপাশের একটা টেবিলে বিমান কয়েকজনের সঙ্গে কথা বলছিল। ওদের দেখে হাসল। এসো অনিমেষ, প্রথমবার ইউনিয়ন অফিসে আসাটা একটু সেলিব্রেট করি। এই ক্যান্টিনের চা বলে এসো তো। পাশের একটি ছেলেকে কথাটা বলতেই সে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। ওদের দেখে দুটো চেয়ার খালি হয়ে গিয়েছিল। তার একটাতে সুদীপ বসে দেশলাইয়ের কাঠি দিয়ে চুরুটটা ঠিক করতে লাগলো। অনিমেষ বসতেই বিমান বলল, তোমাকে অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন জানিয়ে রাখি, নেক্সট ইউনিয়ন ইলেকশনে তোমাকে হারাতে পারে এমন কোনো ক্যান্ডিডেট নেই। অনিমেষ হাঁ হয়ে গেল। ইলেকশন মানে ইউনিয়নের নির্বাচনের কথা বলছে বিমান? সেই ইলেকশনে দাঁড়াবে? সে দাঁড়ালে ছাত্ররা তাকে ভোট দেবে? চট করে বাবার মুখটা মনে পড়ে গেল ওর। কোনো রকম রাজনীতি কিংবা ইউনিয়নের মধ্যে যেতে তিনি পই পই করে নিষেধ করে গেছেন। এতদিন স্কটিশে পড়ার এই সময় সে কখনোই সেই আদেশ অমান্য করেনি। তার কারণ শুধু বাবা নন, সে নিজে ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারছিল না। পরবর্তী সময়ে দেশের কাজ করার যে ইচ্ছে শৈশবে ওর মনে জন্ম নিয়েছিল, 15ই আগস্টের সকালে নিশীথবাবু কংগ্রেসের পতাকার তলায় সেই ইচ্ছেটাকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত সুনীলদা বামপন্থী রাজনীতিতে তাকে আকৃষ্ট করেন। এখন সেই কলকাতায় বিগত কয়েক বছরের অরাজনৈতিক জীবনে সে নিজে মনে মনে অনেক কিছু ভাবত এবং সেই ভাবনাগুলো কংগ্রেস সমর্থনপুষ্ট ছিল না। তাই বলে কমিউনিস্ট পার্টিতে সরাসরি কাজ করবে কিনা এ ব্যাপারটা কখনো স্পষ্ট ছিল না। ছাত্র ফেডারেশন করা মানে কমিউনিস্ট পার্টি করা নয়, কিন্তু এতদিনে সে জেনে গেছে যে কোনো ছাত্র সংগঠনের কর্মপদ্ধতি এক একটা রাজনৈতিক দলের আদর্শে নিয়ন্ত্রিত হয়। অনিমেষ বিমানকে সরাসরি বলে ফেলল, আপনি আজ যে কাজ করলেন সেটা আগে জানলে আমি উপস্থিত থাকতাম না। চা এসে গিয়েছিল। কাপটা এগিয়ে দিয়ে ভ্রু কোঁচকাল বিমান। মানে এইভাবে নিজেকে এক্সপোজ করে সিম্পাথি পাওয়া খুব লজ্জার। তাছাড়া ওই বুলেটের দাগটা পুলিশ আমাকে ছাত্র হিসেবে দেয়নি। ট্রাম পুড়ছিল, ওরা ফায়ার করেছে, আমি আহত হয়েছি মাঝখানে পড়ে গিয়ে। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অনিমেষ সোজা চোখে বিমানের দিকে তাকালো। হেসে ফেলল বিমান, তুমি নেহাতি ভালো মানুষ। ঠিক আছে, তুমি তো শিশু নও। যখন আমি তোমাকে ডেকে দাগটা দেখাতে বললাম তখন প্রতিবাদ করলে না কেন? মুখ নামালো অনিমেষ। তখন কেমন হয়ে গেলাম, আর তা করলে আপনাকে অপমান করা হতো।
কথাটা শুনে শব্দ করে হেসে উঠল বিমান। ঘরের সবাই এবার ওদের দিকে তাকিয়ে দেখছে। বিমান হাসি শেষ করে বলল, তাহলে বোঝা যাচ্ছে তোমার কোনো মানসিক সুস্থিতি নেই। দেখো, মহাভারতেই তো আছে ভালোবাসা এবং যুদ্ধে কোনো রকম অন্যায় নেই, সঠতা সেখানে একটা জয়ের কৌশল মাত্র। আমরা চাই সমস্ত ছাত্রছাত্রী এই সংগঠনের সঙ্গে আসুক, যাতে আমরা আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারি। সব মানুষ যদি আজ কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়ায়, তাহলে রাতারাতি দেশের চেহারা বদলে যাবে। কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি এবং বুর্জোয়া দল তা হতে দেবে না। তারা বাধা দেবে কায়েমি স্বার্থের দুর্গ আগলে রাখতে। তাই এখন লড়াই শুরু হয়ে গেছে। যুদ্ধে আনফেয়ার শব্দ অচল। তাছাড়া পুলিশ যে তোমাকে গুলি করেছে, এতে কোনো মিথ্যে নেই, তাই না? ঠান্ডা চা মুখে দিতে ইচ্ছে করছিল না। বিমানের কথাগুলো ঠিক কিভাবে প্রতিবাদ করা যায় বুঝতে না পেরে সে চুপ করে কিছুক্ষণ বসে থাকল। হঠাৎ বিমান কেমন অন্যরকম গলায় ওকে জিজ্ঞাসা করল, তোমার কি ইলেকশনে দাঁড়াতে ইচ্ছে নেই? অনিমেষ সরল হয়ে বলল, আমি বুঝতে পারছি না। কেন? সুভাষদা বলে গেলেন তুমি আমাদের মত এবং আদর্শকে সমর্থন করো, তাহলে এটাই তো একমাত্র রাস্তা। বিমান অবাক হল। দেশের কাজের সঙ্গে ইউনিয়নের কি সম্পর্ক? বাহ, কোনো শিশু কি একদিনেই হাঁটতে শেখে? তাকে একটা নিয়মের মধ্যে বড় হতে হয়। ছাত্র ফেডারেশনে সক্রিয় কাজ করতে করতে তুমি ছাত্রদের প্রবলেম নিয়ে কিছু করতে চেষ্টা করবে। এটাকেই একটা মিনি দেশ ভাবো না কেন? সেই সঙ্গে সাধারণ ছাত্রদের দেশের রাজনৈতিক ফোকরগুলি যদি চিনিয়ে দাও, সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি যদি সহানুভূতি আনতে সাহায্য করো, তাহলে এরাই যখন পরবর্তীকালে দেশের নাগরিক হবে, তখন আমাদের লক্ষ্যে পৌঁছানো অনেকটা সহজ হয়ে যাবে, তাই না? এই সময় আরও কিছু ছেলে এসে বিমানের কাছে দাঁড়ালো। ওদের দেখে বিমান অনিমেষকে বলল, কমরেড, আজ এই পর্যন্ত, আরেকদিন না হয় আমরা বসবো। তুমি মন ঠিক করে নাও, দুর্বলতা থেকে কখনোই কোনো ভালো সৃষ্টি হয় না। অনিমেষ বাইরে বেরিয়ে এসে দেখল বিকেল শেষ হতে চলেছে। সামনের লন একদম ফাঁকা, কোনো ছাত্রছাত্রী ধারে কাছে নেই। সাধারণত সে কলেজ স্ট্রিটের দরজা দিয়ে আসা যাওয়া করে। আজ হেয়ার স্কুলের পাশের রাস্তাটা দিয়ে বেরোলো। দরজার সামনেই বিরাট পোস্টার, সাম্রাজ্যবাদী আমেরিকা ভিয়েতনাম থেকে হাত ওঠাও। পাশের ছবিতে দেখা যাচ্ছে একটা আমেরিকান বেয়োনেটের ডগায় ভিয়েতনামি শিশুকে গেঁথে রাক্ষসে হাসি হাসছে। ছবিটা অনেকক্ষণ দেখল অনিমেষ। ভিয়েতনামের ঘটনা এতদিনে তার জানা হয়ে গেছে। হোচিমিন নামের একজন মানুষের নেতৃত্বে নিরক্ষর অসহায় ভিয়েতনামিরা আজ এক হয়ে আমেরিকার মিলিটারির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। কোথায় আমেরিকা আর কোথায় ভিয়েতনাম? তবু সেখানে সাম্রাজ্য অটুট রাখার বাসনায় আমেরিকা পাশবিক শক্তি প্রয়োগ করে একটা দেশের স্বাধীনতাকামী মানুষকে দাবিয়ে রাখতে চাইছে। কেন? শুধু ক্ষমতার অহংকার মানুষকে কতটা উন্মত্ত করতে পারে তার জ্বলন্ত উদাহরণ। ছবিটা মাথায় নিয়ে অনিমেষ হেঁটে প্রেসিডেন্সি কলেজের সামনে চলে এলো। ততক্ষণে ওর পরমহংসের কথা মনে পড়ল। সেই সুদীপ যখন ওকে চাতালের দিকে ধরে নিয়ে গেল, তারপর আর ওর দেখা মেলেনি। তখন ওর ওপর খুব ক্ষেপে গিয়েছিল অনিমেষ, কিন্তু এখন আর রাগটা নেই। পরমহংস তো ইচ্ছে করে তাকে বিপাকে ফেলবে বলে নাম ধরে ডাকেনি। ছেলেটার সঙ্গে আজই আলাপ, কিন্তু বেশ ভালো লেগেছে অনিমেষের। খুব সহজ হয়ে ফটাফট কথা বলতে পারে। মনে পড়ল পরমহংস বলেছিল মিটিং থেকে বেরিয়ে কফি হাউসে যাবে, সেখান থেকে টিউশনি। ওর পোশাক দেখে অবস্থা খারাপ বলে মনে হয় না, তবু টিউশনি করে কেন? অনিমেষের মনে হলো বাবার পাঠানো গোনাগুনতি টাকায় তাকে যখন খুব কষ্ট করে চালাতে হয়, তখন সেও তো পরমহংসের মতো টিউশনি করতে পারে। কিন্তু তাকে কে টিউশনি দেবে? কলকাতায় এসে কোনো পরিবারের সঙ্গে সে ঘনিষ্ঠ হয়নি এক দেবব্রতবাবু ছাড়া। পরমহংসকে বললে হয়। অবশ্য জীবনে সে কখনো কাউকে পড়ায়নি, কিন্তু একটু দেখে নিলে স্কুলের যে কোনো ছাত্রকে না পড়াতে পারার কোনো কারণ নেই। প্রেসিডেন্সি কলেজের ফুটপাতে দাঁড়িয়ে অনিমেষ দেখল ট্রাম বাসে বেজায় ভিড়। অফিস ছুটি হয়ে গেছে। সাধারণত ও যখন ফেরে তখন ভিড় থাকে না। এখন এখান থেকে ট্রামে ওঠা অসম্ভব। ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান কফি হাউসের সাইনবোর্ডটা চোখে পড়ল ওর।
পরমহংসকে ওখানে গেলে পাওয়া যেতে পারে, কিন্তু ছেলেটা যখন দেখলো সে একটা বিপদে পড়েছে, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে মিটিং শেষ না হওয়া অবধি ওর জন্য অপেক্ষা করলো না কেন? কলকাতায় বোধহয় কেউ কারো বন্ধু হতে পারে না। পরমহংসের ওপরে একটু অভিমান জমতে না জমতেই হেসে ফেলল অনিমেষ। ছেলেটার সঙ্গে আজ দুপুরেই প্রথম আলাপ হলো, আর সে অনেক কিছু ভেবে বসছে। চট করে নিজের পছন্দ মতো ভাবার এই স্বভাবটা যে সে কবে ছাড়তে পারবে? ট্রাম রাস্তা পেরিয়ে সে গলিটার মধ্যে চলে এলো। কফি হাউসের দরজার পাশেই এক মাঝবয়সী মানুষ সিগারেট বিক্রি করছে। অনিমেষকে দেখে সে খুব পরিচিত হাসি হাসল। অবাক হলো অনিমেষ, লোকটা তাকে চেনে নাকি? এমন ভঙ্গি করছে যেন আগেও দেখা হয়েছে। অনিমেষ মুখ নামিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। দেওয়ালের দিকে তাকিয়ে ও অবাক হয়ে গেল। পরপর অনেকগুলো লিটল ম্যাগাজিনের বিজ্ঞাপন, প্রত্যেকেই এক একটা দারুণ বিস্ফোরক সংখ্যা বের করছে বলে দাবি করছে। দোতলায় উঠতে মনে হলো একটা বাজার কাছাকাছি রয়েছে। খুব চেঁচামেচি করে কেনা বেচা চলছে সেখানে। দরজায় দাঁড়িয়ে হকচকিয়ে গেল অনিমেষ। বিরাট হলঘর জুড়ে টেবিল চেয়ার, আর তাতে ভর্তি মানুষ। এত বড় রেস্টুরেন্ট সে কখনো দেখেনি। সবাই একসঙ্গে নিজেদের মধ্যে কথা বলছে, আর সেই শব্দরাশি অনেক উঁচু ছাদের তলায় পাক খেয়ে অদ্ভুত আওয়াজ তুলছে। অনিমেষ এই ভিড়ের মধ্যে পরমহংসকে দেখতে পেল না। চট করে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ফিরে যাবে বলে ভাবছে, তখন লক্ষ্য করল কয়েকজন ছেলে ওর দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কি বলাবলি করছে। সে মুখ ঘোরাতেই একজন উঠে এসে জিজ্ঞাসা করল, বসবেন? নিজেদের টেবিল দেখালো সে। একটু ঘাবড়ে গিয়ে অনিমেষ ঘাড় নাড়ল। না। আপনাকে আজ মিটিংয়ে দেখলাম, হাসল ছেলেটি। আপনার কোনো অসুবিধা হয় না? সে তার পায়ের দিকে ইঙ্গিত করল। অনিমেষ এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চায় না। সে দ্রুত ঘাড় নেড়ে দরজার দিকে ফিরে গেল। খুব বিরক্তি লাগছিল তার। এখন থেকে কত লোককে যে এই প্রশ্নের জবাব দিতে হবে। নিজের কোনো গোপন দুঃখ বা যন্ত্রণা যতদিন নিজের থাকে সে একরকম, কিন্তু সেটা জানাজানি হয়ে গেলেই তার ধার কমে যায়। দরজার বাইরে এসে অনিমেষ দেখল ওপরের সিঁড়ি দিয়ে কিছু ছেলে মেয়ে হৈ হৈ করে নিচে নামছে। তার মানে তেতলাতেও বসার জায়গা আছে। কৌতূহল নিয়ে অনিমেষ পায়ে পায়ে ওপরে উঠে এলো। দুদিকে দুটো দরজা। ডান দিকেরটা দিয়ে ঢুকতেই লবি মতন একটা জায়গা, দুপাশে দুটো ব্যালকনি, অনেকটা ইংরেজি ইউ অক্ষরের আদলে। তেতলায় মেয়েদের সংখ্যা বেশি, কারণ প্রতিটি টেবিলে শাড়ি চোখে পড়ছে। ঠিক এই সময় নিজের নাম শুনতে পেল অনিমেষ। চিৎকার করে যে ডাকছে সে পরমহংস, তাতে সন্দেহ নেই। অনিমেষ দেখল বাঁদিকের ব্যালকনির একদম কোনায় একটা বিরাট ফ্যানের সামনের টেবিলে ওরা বসে আছে, পরমহংস আর তিনটে মেয়ে। ও ইতস্তত করে ঘাড় নেড়ে পরমহংসকে উঠে আসতে বললে পরমহংস তেমনি চেঁচিয়ে বলল, এখানে একটা চেয়ার আছে, চলে এসো। অপরিচিত মেয়েদের মধ্যে গিয়ে বসতে অনিমেষের সংকোচ হচ্ছিল, কিন্তু এরপরে আর দাঁড়িয়ে থাকা যায় না। তিনটি মেয়ে এবার তাকে ঘাড় বেঁকিয়ে দেখছে। অগত্যা পায়ে পায়ে সে ওদের টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালো। খালি চেয়ারটায় কতগুলো বই রাখা ছিল। মেয়েরা সেগুলো তুলে নিতে পরমহংস বলল, তুমি তো গুরু বর্ণচড়া আম। প্রথম আলাপে আমাকে এমন ভড়কি দিলে যে আমি ভাবলাম, যাক, মাঠে নেমেই তাহলে সেঞ্চুরি করে ফেললে। বসো বসো। পরমহংস সবসময় হাসে কিনা বোঝা যায় না, দাঁত উঁচু থাকার জন্য, কিন্তু অনিমেষ বুঝল কথাটার মধ্যে একটু ঠাট্টা মেশানো আছে। চেয়ারে বসে সে বলল, তুমি না বলে চলে এলে কেন? যা চলে, তোমাকে ভিআইপি রিসেপশন দেওয়া হচ্ছে আর আমি ফেকলুর মতো দাঁড়িয়ে থাকবো? আমি ভাই জনতার লোক, রাজনীতি বুঝি না। তা হঠাৎ এখানে? তোমাকে খুঁজতে এলাম। সত্যি? বাহ, মিথ্যে বলতে যাব কেন? তখন বললে না কফি হাউসে আসবে। না, তোমার দ্বারা রাজনীতি হবে না। আজকের ওসব ব্যাপারের পর তো তোমার আমার কথা খেয়ালই করা উচিত নয়। যাক, ওসব ব্যাপারে পরে কথা বলবো। তুমি তো এদের কাউকে চেনো না। পরমহংস মেয়েদের দিকে হাত দেখালো। এক পলক মুখগুলো দেখে নিয়ে অনিমেষ ঘাড় নাড়ল। না। পরমহংস বলল, আমিও চিনতাম না,
এরা সবাই বাংলা নিয়ে এমএ পড়ে অন্য সেকশানে। ওদের মধ্যে যার চেহারা খুব রোগা সে জিজ্ঞাসা করল, আপনিও কি বাংলা? অনিমেষ মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটি বলল, বাংলায় এমএ যেসব ছেলেরা পড়ে তাদের নিয়ে দারুণ দারুণ গল্প আছে। পরমহংস বলল, সেই চিড়িয়াখানার বাঘের গল্প তো, ও পুরনো হয়ে গিয়েছে। বাকি দুজন একসঙ্গে হেসে উঠল পরমহংসের বলার ধরনে। অনিমেষ গল্পটা শুনেছে, কিন্তু ও পরমহংসের দিকে প্রশংসার চোখে তাকালো। গল্পটা শুনলেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারটা ভারী হয়ে আসে, কিন্তু ওর বলার ভঙ্গিতে এমন একটা মজা আছে যে মনটা খারাপ হওয়ার সুযোগ পেল না। রোগা মেয়েটা পরমহংসকে বলল, আপনি পরিচয় করিয়ে দিলেন না তো ওর সঙ্গে? পরমহংস হাত উল্টে বলল, আমাকে কে পরিচয় করিয়ে দিয়েছিল? আমি তো নিজে থেকে আপনাদের টেবিলে এসে জুড়ে বসলাম। এবার আরেকটি মেয়ে জবাব দিল, আপনি পরমহংস, চোখ কানগুলো বন্ধ করে রেখেছেন, সবাই তো তা নয়। পরমহংস বলল, ইনি হচ্ছেন নবনীতা, আত্রেয়ী এবং অনন্যা, আর এর নাম অনিমেষ। স্কটিশ থেকে পাশ করেছে আর খুব বড় নেতা হবার সুযোগ ওর সামনে অপেক্ষা করছে। রোগা মেয়েটি, যার নাম আত্রেয়ী, বলল, বুঝলাম না। পরমহংস বলল, যারা ব্রিটিশ আমলে একদিন জেল খেটেছিল তারাই মন্ত্রী হবার সুযোগ আগে পেয়েছে স্বাধীনতার পর, আর এখন যারা পুলিশের হাতে ধোলাই খাবে তারা মন্ত্রী হবে আগামীকালে। অনিমেষের পায়ে বিরাট দাগ আছে পুলিশের বুলেটের, ওকে কে মারে? তিনজনই অবাক চোখে অনিমেষকে দেখল। অনিমেষ পরমহংসের ওপর রাখতে পারছে না, কিন্তু এখানে কিছু বলাও যায় না। আত্রেয়ী বলল, আপনাকে পুলিশ গুলি করেছিল কেন? আপনি কি অ্যাকশন করেছেন কখনো? অ্যাকশন? অনিমেষ ঘাড় নেড়ে বলে উঠল, না না, ওটা একদম নিছক দুর্ঘটনা। পরমহংস বাড়িয়ে বলছে। তারপর কথা ঘোরাতে জিজ্ঞাসা করল, আপনারা কোন কলেজে পড়তেন? অনন্যা জবাব দিল, বেথুন। শব্দটা শুনেই অনিমেষের সেই চোখ দুটো মনে পড়ল। পরমহংস বলছিল সেও নাকি বেথুন থেকে এসেছে। অনিমেষ নিচু গলায় জিজ্ঞাসা করল, আপনাদের কলেজে কি বাংলার ছাত্রী বেশি? আত্রেয়ী জবাব দিল, না, আমরা 5 জন এক সেকশনে আছি, অন্য সেকশনে আরও 9 জন আছে, সব শুদ্ধ 14। কেন? প্রশ্নটা অনিমেষকে একটু বিপাকে ফেলে দিল। সে একটু ইতস্তত করে জবাব দিল, না মানে আরও কয়েকজন বেথুন থেকে এসেছেন শুনে মনে হলো ওখানে বাংলার ছাত্রীর সংখ্যাই বেশি। আত্রেয়ী বলল, কি বোকা বোকা কথা বলছেন, 14 জন মোটেই বেশি নয়। নবনীতা বলল, আর কাদের কথা শুনেছেন? অনিমেষ পরমহংসের দিকে তাকালে সে চোখ টিপে বলে উঠল, ছাড়ো তো যত আজে বাজে কথা। অনিমেষ, মেয়েদের কাছে মেয়েদের সম্পর্কে কখনো কৌতূহল দেখাবে না। আত্রেয়ী বলল, আপনার খুব অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। পরমহংস মাথা নেড়ে বলল, শরৎচন্দ্র থেকে বিমল মিত্তির আমি গুলে খেয়েছি। কথা বলার ধরনে সবাই হেসে উঠলে অনিমেষ হাঁপ ছেড়ে বাঁচল। হঠাৎ পরমহংস অনিমেষকে চটজলদি বলে উঠল, এই চোখ বন্ধ করো তো। কেন? অনিমেষ অবাক হলো। করো না, একটা মজার জিনিস বলবো। এই কফি হাউসটা এককালে বক্তৃতার জায়গা ছিল, বড় বড় নেতারা এখানে বক্তৃতা দিতেন। এর নাম ছিল অ্যালবার্ট হল। সেই সব বক্তৃতা নাকি সারা দেশে সমুদ্রের ঢেউ তুলত। এখনও এতদিন বাদে এই কফি হাউসে বসে সেই সমুদ্র গর্জন শুনতে পাবে। পরমহংস বলল। সবাই একসঙ্গে অবিশ্বাসের গলায় বলল, কীরকম? পরমহংস ম্যাজিশিয়ানের ভঙ্গিতে বলল, প্রথমে 2টো কান হাতের চেটোয় চেপে ধরো। ধরেছ? হ্যাঁ, এবার চোখ বন্ধ করো। 1 মিনিট বাদে চোখ না খুলে কান থেকে হাত সরিয়ে নাও। ওর কথা মতো ওরা ঠিকঠাক করে গেল। 4 জনই একসঙ্গে এরকম ব্যাপার করছে। দৃশ্যটা ভেবে হাসি পাচ্ছিল অনিমেষের, কিন্তু সে যখন কান থেকে হাত সরিয়ে নিল চারপাশে কেমন গুম গুম শব্দ শুনতে পেল, যেন কিছু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর আসছে। এটা যে বিভিন্ন টেবিল থেকে ওঠা কথার আওয়াজ সেটা বুঝে বেশ মজা লাগছিল ওর। এমনি আচমকা টের পাওয়া যায় না, কিছুক্ষণ কান বন্ধ থাকায় ব্যাপারটা এই চেহারা নিয়েছে। পরমহংস বলল, কে সমুদ্র গর্জন শোনা যাচ্ছে? চোখ খুলে অনিমেষ হেসে বলল, আমি কখনো সমুদ্র দেখিনি, তাই ঠিক। অনিমেষের কথা আটকে গেল। ও দেখল
একটি ছেলের সঙ্গে নীলা ওপাশের দরজা দিয়ে ভেতরে ঢুকল। এই কয় বছরে নীলার স্বাস্থ্য ভরাট হয়ে অন্যরকম আদল এনেছে। ওর সঙ্গে ছেলেটিকে সে কখনো দেখেনি। খালি টেবিল না পেয়ে নীলা চারপাশে চোখ বোলাতে অনিমেষকে দেখতে পেল। যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ মুখের অভিব্যক্তি এই রকম।